প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রী ও আইসি নেতাদের বৈঠকে আশাবাদ। ফিলিস্তিন ইস্যুতে চান ঢাকার অবিচল অবস্থান। জোট নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। ৬ সিটিতে প্রশাসক নিয়োগ দেয়ায় সুষ্ঠু ভোট নিয়ে আসিফ মাহমুদের শঙ্কা। সরকার যখন ৬ জনকে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই প্রশাসক নিয়োগ দিয়ে দেয়, এটা আসলে সামনে স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক সেটা লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করে। জেনেভা ক্যাম্পের রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান, মাদকসহ আটক বেশ কয়েকজন। রাজনৈতিক দলের আড়ালে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি আইজিপির। প্রধানমন্ত্রীর ১ নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে সমাজে কোনো মাদক থাকবে না, কারণ আমাদের পুরো জেনারেশন নষ্ট হয়ে যাবে। আপনাদের সন্তানরা কে কোথায় কার সঙ্গে মিশছে এটাও আপনারা একটু খেয়াল রাখবেন। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে বিশেষ আয়োজন শিশু প্রহর, খুদে পাঠকদের পদচারণায় আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুখরিত মেলা প্রাঙ্গণ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ফিলিস্তিন ইস্যুতে ইসলামিক দেশগুলোর জোট ও আইসির আলোচনা সভার সাইডলাইনে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জেদ্দায় বৃহস্পতিবার হয় এই বৈঠক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এল খোরেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু। বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় তারা শুভেচ্ছা জানান। তাদের বিশ্বাস, যথোপযুক্ত নেতৃত্বের হাত ধরে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, বাংলাদেশে ঘটবে উত্তরোত্তর উন্নয়ন। তাছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান অবিচল থাকবে জানান এমন প্রত্যাশাও। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ঢাকা আঙ্কারা একযোগে কাজ করবে এমন আশাবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে জাতীয় নির্বাচন করলেও আপাতত এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সিটি, পৌর ও উপজেলা নির্বাচন কবে হবে তা নিয়ে রয়েছে শঙ্কা। সে সাথে প্রশাসক নিয়োগ দেয়ায় সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রেও আছে অনিশ্চয়তা। তাই সরকারকে অবস্থান পরিষ্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটি। যমুনা টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাতে এসব কথা জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিস্তারিত থাকছে লামিয়া তিথির রিপোর্টে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অধ্যাদেশ জারি করে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সিটি, পৌর মেয়র, জেলা, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে। প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকারি কর্মকর্তাদের। বিএনপি ক্ষমতা গ্রহণ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেও ৬টি সিটিতে নিয়োগ রাজনৈতিক প্রশাসক। মেয়াদের ভিত্তিতে ধাপে ধাপে করতে চায় স্থানীয় নির্বাচন। সরকারের তরফ থেকে সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো, তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। তবে নির্বাচন যখনই হোক এর প্রস্তুতি শুরু করেছে তরুণদের রাজনৈতিক দল এনসিপি। যে স্থানীয় সরকার, যে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি, দলের মুখপাত্র ও সাবেক এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সারা দেশে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এককভাবে নির্বাচন অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি, আমাদের একটা নির্বাচন, এবং আমরা এককভাবেই প্রস্তুতি নিচ্ছি সারা দেশে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমাদের দলীয় চ্যানেলে নির্দেশনা দিয়েছি যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। এই বিষয়টা আমি মনে করি যে সরকারের খুব দ্রুত পরিষ্কার করা উচিত। দায়সারা বক্তব্য না দিয়ে এক্সাক্ট এই সময়ের মধ্যে আমরা করতে চাই, বা একটা রূপরেখা দেওয়া যে আমরা এখানে তো 5টা বডির ইলেকশন আলাদা আলাদা, সবগুলোর ব্যাপারে ক্লিয়ার একটা বক্তব্য দেওয়া যে আমরা আগে এটা করতে চাই, তারপর এটা করতে চাই, এই টাইমলাইনের মধ্যে করতে চাই। এটা আমরা আশা করব যে সরকার এটা ক্লিয়ার করবে।
সাবেক এই স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ ৬ সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে। একে নির্বাচন পেছানোর চেষ্টা হিসেবেও দেখছে এনসিপি। সরকার যখন ৬ জনকে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই প্রশাসক নিয়োগ দিয়ে দেয়, এটা আসলে সামনে স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক সেটা লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করে। এবং এই বিষয়েও আশ্চর্যজনকভাবে কোনো স্বচ্ছতা নেই যে তাদেরকে কয়দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ওখানে যেহেতু ওনারা বলছেন যে পরবর্তী কর্পোরেশন গঠন হওয়া পর্যন্ত, তার মানে এই প্রশাসক থাকা অবস্থায় ইলেকশন হবে, তাহলে এই নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে। তো সকল পর্যায়ে প্রশাসক দিলে এটা এক ধরনের রাজনৈতিক দূরভিসন্ধি বলে আমরা মনে করি। কারণ উপজেলা জেলা পরিষদের প্রশাসক, তাহলে তো আর আমরা এক ধরনের শঙ্কা তৈরি হয় যে আসলে কি নির্বাচন দেওয়ার কোনো সদিচ্ছা আছে কিনা। এদিকে এনসিপি জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসন পাবে বলেও জানান দলের মুখপাত্র। বলেন জোটের পক্ষ থেকে আসন নেবে কিনা সেটি নিয়ে আলোচনা চলমান। একটি নারী আসন ইতিমধ্যে এনসিপির যেই ৬টি আসন তার অনুপাতে পাচ্ছে। জোটের পক্ষ থেকে এনসিপি পাবে কিনা নিবে কিনা সে বিষয়ে এখন আলোচনা চলমান আছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সমাজে মাদক থাকবে না, প্রধানমন্ত্রী দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান। এমনটা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করে নতুন আইজিপি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাক সুন্দর করা হবে বলেও জানান তিনি। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ফের অভিযান। বৃহস্পতিবার রাতের অভিযানে ডিএমপির সোয়াট টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ২ শতাধিক সদস্য অংশ নেয়। ঘনবসতিপূর্ণ ক্যাম্পে কয়েকটি দলে বিভক্ত হয়ে চালানো হয় চিরুনি অভিযান। জব্দ হয় মাদক, আটক করা হয় বেশ কয়েকজনকে। সব জায়গাতে আমাদের প্রত্যেক দিন আমাদের টিম কাজ করে আসছে। আমাদের বিপুল পরিমাণ মাদক উদ্ধার রয়েছে। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকজন আসামিকে আইনের আওতায় এনেছি। এই অভিযান চলমান থাকবে এবং কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য এই মোহাম্মদপুর আদাবরে থাকবে না। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। রাতেই নবনিযুক্ত আইজিপি জেনেভা ক্যাম্প পরিদর্শন করেন। রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। জানান প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট সমাজে মাদক থাকবে না। প্রধানমন্ত্রীর ১ নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে সমাজে কোনো মাদক থাকবে না। কারণ আমাদের পুরো জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। আমি দেখেছি প্রিন্সিপাল বাবা হাত ভাঙা, কি ব্যাপার, আমার সন্তানকে আমি মাদকের টাকা দেই নাই বলে আমার হাত ভেঙে দিয়েছে। এগুলো আমরা জানি। তো এই ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আপনাদের সন্তানরা কে কোথায় কার সঙ্গে মিশছে এটাও আপনারা একটু খেয়াল রাখবেন। আইজিপি জানান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ইউনিফর্ম সুন্দর করা হবে। সবার চাওয়া পুলিশের একটি ভিজিবল পোশাক। কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই আমার পুলিশের এই পোশাকটাকে ওইভাবে মানুষের চোখে পড়ে না। তো আমরা চাচ্ছি সরকার ব্যাপারে কনসার্ন, তারাও আলোচনার মাধ্যমে নতুন একটা কিভাবে সুন্দর পোশাক দেওয়া যায়। অপরাধীদের তালিকা থাকবে। জামিনে থাকা আসামি মাসে একবার হলেও থানায় হাজিরা দিবে, জানান আইজিপি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বেলা 11টায় খুলল অমর একুশে বইমেলার দুয়ার। আজ বিশেষ আয়োজন শিশু প্রহর। বাংলা একাডেমি অংশে থাকবে শিশু কিশোরদের জন্য বিশেষ আয়োজন। তবে বেশিরভাগ স্টল আর খেলাধুলোর মাধ্যমে শিক্ষার মঞ্চগুলো এখনো প্রস্তুত নয়। চলছে এখনো নির্মাণ কাজ। বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপরেই নতুন বইয়ের গন্ধ আর রঙিন মলাটে মাতবে শিশুরা। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের পদচারণায় মুখর হবে আজকের বইমেলা প্রান্তর। নানা সমীকরণ আর কাঠ ছেঁড়ায় এবারের মেলা মাত্র 18 দিনের। রমজান মাস হওয়ায় ক্রেতাদের উপস্থিতি আর বইয়ের কাটতি নিয়ে শঙ্কিত প্রশাসকরা। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা, যার পর্দা নামবে 15ই মার্চ। দর্শক, বইমেলা সম্পর্কে বিস্তারিত জানাতে আমার সহকর্মী লাভলি বিথি সেখান থেকে যুক্ত হচ্ছেন। বিথি, আজকে থেকে তো বইমেলার দুয়ার খুললো, সে সাথে আজকে দ্বিতীয় দিন। তো ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে যারা শিশু রয়েছেন, শিশুদের আনাগোনা কেমন? মারফি, অন্যান্য বারের তুলনায় এবার একটু চিত্রটা একটু ভিন্ন। তার কারণ যেটা আমরা জানি বরাবরই দুটি জায়গার সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি দুটি প্রাঙ্গণে হচ্ছে বইমেলা বসে, এবারও বসেছে। কিন্তু এই লাইভে দাঁড়ানোর আগ পর্যন্ত অর্থাৎ দর্শকদের জানানোর আগ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আমরা ক্রেতা সমাজদের তেমন কোনো ভিড় দেখিনি, বইপ্রেমীদের ভিড় কিন্তু তেমনটা দেখিনি। নর্মালি শুক্রবার এবং শনিবার যেটা রীতি ছিল যে শিশু প্রহর হবে 11টা থেকে 1টা পর্যন্ত, যেখানে সিসিমপুর থাকবে, শিশু
শিশুদের মূল আকর্ষণ। অবশ্যই বই, নতুন বইয়ের গন্ধ সেটি যেমন মূল আকর্ষণ থাকে, তার আরেকটি বড় আকর্ষণ হচ্ছে যে সিসিমপুর, যেখানে ইকরি, টুকটুকির হালুমের মতো চরিত্রগুলোকে শিশুরা দেখতে পারে, তাদের সাথে খেলায় খেলায় অনেক কিছু শিখতে পারে। তার কারণ হচ্ছে যে যারা বই পড়ে তারা তো বই পড়তেই পারে, বই কিনে পড়ে, কিন্তু যারা এখনো হয়তো হাতেখড়ি হচ্ছে বা হাতেখড়ি এখনো হয়নি, তাদের কাছে বইমেলার মূল আকর্ষণটা কিন্তু সিসিমপুর থাকে। তবে এবার যতটুকু আমরা জানতে পেরেছি, সিসিমপুরের আয়োজন হয়তো থাকছে না, এমনটি বাংলা একাডেমি কর্তৃপক্ষ জেনে আছেন। তারা জানিয়েছিলেন যে এবার একটু ভিন্ন রকম হবে, সিসিমপুরে যে ইকরি থাকতো সেই আয়োজনটি এবার থাকছে না। তবে তার পরিবর্তে শুক্র শনিবার শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। 9:30 থেকে 11টা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আপনি দেখতেই পাচ্ছেন একটি শিশু তার মনের মাধুরী মিশিয়ে ভাষাকে ধারণ করে ছবি আঁকছে, এবং যেই ছবিগুলো আঁকছে বিভিন্ন শিশুদের আমরা দেখলাম এক একজনের বিষয় কিন্তু আলাদা, এবং এই শিশুগুলো বয়স কম হলেও তাদের মননে যে ভাষাকে তারা ধারণ করে, পরিবার থেকে যে এই দেশের ইতিহাস, দেশের সংস্কৃতি যে তাদের ভেতরে রোপণ করার চেষ্টা করেছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি শিশুদের ছবিগুলোর বিষয় দেখলে। কেউ হয়তো ভাষা আন্দোলনের ছবি আঁকছে শহীদ মিনারে, কেউ মুক্তিযুদ্ধের ছবি আঁকছে, কেউ দেশটা যখন স্বাধীন হয় পতাকা নিয়ে হয়তো কোনো শিশু দৌড়াচ্ছে বা কোনো তরুণী দৌড়াচ্ছে, সেই ছবিগুলো তারা আঁকছে। অর্থাৎ এবারে বইমেলায় শিশু প্রহরটা একটু অন্যরকম হলেও, তবে শিশুরা যাতে বঞ্চিত না হয় সেই দিকটি বিবেচনায় রেখে অন্য ধরনের আয়োজন করা হয়েছে। 11টা থেকে শিশুদের জন্য মেলা খুলে দেওয়া হবে। শিশু প্রহর বলতে আসলে সেই শিশুদের জন্য মেলাটি খুলে দেওয়া হবে। তারা নতুন বইয়ের গন্ধ নেবে, বিভিন্ন স্টলে যাবে, পছন্দের বইগুলো কিনবে, সেই সাথে পাশাপাশি ছবি আঁকা, গান, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেই আয়োজন এবার রাখা হয়েছে শিশু প্রহরে। মারফি, বিথি, আমরা দেখছিলাম শিশুরা কতটা উৎসাহ নিয়ে তারা আঁকিঝুঁকি করছে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের পর ভুক্তভোগী তরুণকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মাধবদী থানায় এই ঘটনায় 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। রাতেই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, গাফফার, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই আইয়ুব এবং এবায়দুল্লাহ। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। পরিবারের অভিযোগ, 15 দিন আগে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি দল ভুক্তভোগীকে ধর্ষণ করে। তখন মোটা অঙ্কের টাকা নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে আহমদ আলী দেওয়ান। বুধবার সৎ বাবার সাথে খালার বাড়িতে যাচ্ছিল ওই তরুণী। এ সময় নুরার নেতৃত্বে 5 যুবক তাকে ছিনিয়ে নিয়ে আবারও সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে। গতকাল একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এজাহারে 9 জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। দর্শক, নরসিংদী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আইয়ুব খান সরকার। আমরা যাচ্ছি তার কাছে। আইয়ুব, পুলিশ তো ব্রিফিং করলো, তো নতুন কি কি তথ্য এই ব্রিফিং থেকে বেরিয়ে এলো, একটু বিস্তারিত জানতে চাই এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন গেছেন, তো উনি আসলে সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আসলে যারা এই ঘটনা ঘটিয়েছে এর সাথে যারাই সংশ্লিষ্ট তারা যতটুকু ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি হচ্ছে যে কিশোর গ্যাং আওতায় আনা হবে, পাশাপাশি হচ্ছে যে কিশোর গ্যাং, মাদক, এই বিষয়গুলোতে আসলে উনি অনেক জোর দিয়েছেন এবং গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি হচ্ছে যে উনি জানিয়েছেন যে আসলে যে প্রধান আসামি নুরা রয়েছেন, নুরাকে ধরতে তারা চেষ্টা করছেন এবং তাদের আওতার মধ্যে রয়েছে বলে তিনি জানিয়েছেন। আর পাশাপাশি হচ্ছে যে ভুক্তভোগী যে পরিবারটি রয়েছে, পরিবারের সাথে কথা বলে আরও বিস্তারিত বিষয়ে তারা জানতে পারবেন এবং এই যে 15 দিন আগে যে এই তরুণীকে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেটার বিষয়ে আসলে এলাকায় সার্বিক বিষয়ে আসলে পর্যালোচনা তিনি করবেন এবং এর সাথে জড়িত আরও কেউ রয়েছে কিনা সেই বিষয়টিও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আর যেহেতু এখানে মামলা হয়েছে, গতকালকে রাতে
9 জনকে আসামি করে নিহতের মা এখানে মামলা করেছেন এবং ইতিমধ্যে কিন্তু মার্সি জানিয়ে রাখি যে 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 4 জন মাধবদী থানায় রয়েছেন এবং 1 জন আসামি ডিবি হেফাজতে রয়েছেন। কিন্তু প্রধান আসামি নূরা আসলে এখনো গ্রেপ্তার হয়নি, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মার্সি। আয়ুব, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনায় আটককৃত 4 জনকে থানায় নেওয়ার সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পুলিশ সদস্য সহ 20 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ইফতারের সময় নিজ অটোরিকশা রাস্তায় রেখে বাড়িতে যায় স্থানীয় শাহ আলম। ফিরে এসে অটোরিকশা না পেয়ে তিনি খোঁজাখুঁজি করেন। এলাকাবাসীর সহায়তায় সন্দেহভাজন 4 জনকে আটকও করা হয়। উদ্ধার করা হয় অটোরিকশা, তবে ব্যাটারিগুলো ততক্ষণে বিক্রি করে দিয়েছে চোর চক্র। পরে তাদের মারধর করা হয়। 999-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে আটককৃতদের উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে পুলিশ, কিন্তু ব্যাটারি না পাওয়া পর্যন্ত তাদের ছাড়তে অস্বীকৃতি জানায় স্থানীয়রা। এক পর্যায়ে পুলিশের উপর হামলা করে তারা। এ সময় 4 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়। রাতে লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এলাকাবাসী। রাত 1:30টার দিকে সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। আমার বলতেছে শুধু আমি ওই সাইড আমার ঘর, আমি কত করে শুনবো, আমি ঘর আমি দাঁড়াই তারপরে আমার ঘর ঢুকি আমার ভাই এসে থানায় নিয়ে গিয়েছে। আমাদের যে এখন যে সরকারি পুলিশ সুপার তার নেতৃত্বে থানার অতিরিক্ত ফোর্স তারা গিয়েছে, স্পটে গিয়ে ভেরিফিকেশন সরিয়ে দিয়েছে এবং শান্ত আছে। রমজানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রতিদিনই গণ ইফতারের আয়োজন হয়। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, মুসল্লি কমিটি, তাবলিগ জামায়াতের অনুসারী সহ আরও কয়েকটি সংগঠন রাখে এই আয়োজন, যাতে শরিক হতে পারেন মসজিদে আগত যে কেউ। এমন আয়োজনে খুশি রোজাদাররা। বিস্তারিত থাকছে শওকত মঞ্জুর শান্তর রিপোর্টে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সারা বছর মুসল্লিদের পদচারণায় মুখর থাকলেও রমজান মাসে লাভ করে ভিন্ন মাত্রা। ওয়াক্তিয়া সাতাদের পাশাপাশি অনেকেই আসেন মশগুল হন কুরআন তিলাওয়াত সহ নফল ইবাদতে। রমজানে আসরের নামাজের পর থেকেই শুরু হয় ইফতারের প্রস্তুতি। মসজিদের টিন শেড অংশ কিংবা পূর্ব শানে আয়োজন করা হয় গণ ইফতার। বাম পাশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয় আয়োজন, যেখানে প্রায় 2000 রোজাদার ইফতার করেন। আমাদের এখানে 8টা আইটেম আছে। আইটেমগুলোর মধ্যে আছে খেজুর আছে, উন্নত মানের খেজুর আছে, ছোলা বুট আছে, আপনার মুড়ি, বেগুন, পেঁয়াজু, আলুর চপ এবং একটা 1/2 লিটার পানি আছে। পূর্ব শানের ডান পাশে আয়োজন করে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি। এখানে প্রায় 3000 মানুষ সারেন ইফতার। একই সাথে তাবলিগ জামাতের উদ্যোগে 6 থেকে 700 মানুষের আয়োজনও থাকে। প্রত্যেকটি সংগঠনের আয়োজন আলাদা হলেও সব মিলিয়ে বাইতুল মোকাররমে ইফতার করতে পারেন 5 থেকে 6000-এর বেশি মানুষ। সারাদিন রোজা থেকে এদের মনে ভালো লাগে, বাইতুল মোকাররমে ইফতারিটা করলে ভালো লাগবে। 10 জনের লগে খাওয়া দাওয়া একসাথে আনন্দ ফুর্তিতে ভালো লাগে। ভালো ইফতারি হয়, তৃপ্তি ভাইয়া সবাই হাইতে পারতেছে। অপরিচিত থাকলেও কোনো সমস্যা না, সবাই মিলে আমরা কেটে সবাই ভাই ভাই হিসাবে, মুসলিম ভাই ভাই হিসাবে ইফতার করতেছি। আমি না খাই ইফতার করতে পারলে খুব ভালো, এটাই আমি চাই। এখানে যখন থেকে আমরা এই দায়িত্বে আসছি, এই যে ইফতার করাচ্ছি, যে তৃপ্তি সহকারে আমি ইফতার করি, এক মুঠো হয়তো চানা বা মুড়ি দিয়েই করি, বাট যে তৃপ্তিটা এইটা আসলে এটা আমি বলতে পারবো, প্রকাশ করতে পারবো না। আজানের সময় ঘনিয়ে এলেই বড় পাত্রে কয়েকজন মিলে ছোলা, মুড়ি, বিভিন্ন প্রকার ভাজা পোড়া নিয়ে বসে পড়েন। ইফতারের আগ মুহূর্তে দুহাত তুলে মহান আল্লাহর কাছে জানান ফরিয়াদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজানের ধ্বনি শুনলেই বিসমিল্লাহ বলে সারাদিনের রোজা ভাঙেন মুসল্লিরা। নেই জাতপাত, ধনী গরিবের ভেদাভেদ, নেই পরিচয়, তবুও নিঃসংকোচ সবাই।
এক পাত্রে বসেই ভাগাভাগি করেন ইফতার। এখানেই ইসলামের সৌন্দর্য, এখানেই শান্তি ও সমতার বিধান। এখানে কে ধনী, কে গরিব, কে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কোনো বাঁধ বিচার নেই। সবাই একসাথে ইফতার করে, এর মতো আনন্দ আর কি হতে পারে? সব হয় আমরা খাই যা আল্লাহর রহমতে। এখানে এক্সপিরিয়েন্স নিতে আসছি, আগে কখনো করি নাই, প্রথম আমার। বড় ভাইরা বললো যে ওই জায়গায় যাই ইফতার, তাই আর কি এই জায়গায় বসছি আমরা আসছি আজকে। এখানে সুন্নতটাকে পুরোপুরি পালন করি, তারপর নামাজ জামাতের সাথে পড়ি। বিশাল একটা ব্যাপার, বিশাল ব্যাপার। সবাই জানে যে এখানে সবাই মেহমান, আসলেই এখানে ইফতার করা যাবে এবং সবাই আপন হিসেবে সবাই গ্রহণ করে নিচ্ছে। এটাই ইসলামের বিউটি, এটাই ইসলামের সৌন্দর্য এবং এর মাধ্যমেই যে ইসলামের যে পারস্পরিক ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ভালোবাসার যে বিষয়টা সেটা গড়ে উঠবে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে খাবার গ্রহণের পর সম্পন্ন করেন ইফতার। সন্তুষ্ট চিত্তে ইফতার শেষে চলে মাগরিবের নামাজের প্রস্তুতি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ইরানের একটি শিল্প কারখানায় ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর, বৃহস্পতিবার আবাদান শহরের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে প্লাস্টিকের কাঁচামাল তৈরির কারখানা পুড়ে গেছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় চারদিকে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। অস্পষ্ট ক্ষয়ক্ষতির হিসাবও। পুড়ে যাওয়া স্থাপনায় চলছে জরুরি কর্মীদের তল্লাশি অভিযান। এক সপ্তাহের মধ্যে আবারও বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফায় পরোক্ষ বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, তাদের পক্ষ থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। বিনিময়ে বড় ছাড় দিতে প্রস্তুত তেহরান। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, বৃহস্পতিবারের আলোচনা শেষে উভয় পক্ষ থেকে এসেছে ইতিবাচক ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠকের অগ্রগতি নিয়ে কোনো মন্তব্য করেনি তারা। কয়েক ঘন্টার দীর্ঘ আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে। পারমাণবিক কার্যক্রম এবং আমাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা উভয় ইস্যুতে চুক্তির বিষয়ে কার্যকর প্রস্তাব উত্থাপিত হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরবর্তী দফায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।